আছি বলে বোঝো না রে কত করি মায়া রে। আব্বুকে ছাড়া আসলে আমি মনে হয় পায়ের কদমও ফেলতে পারতাম না। সুষ্ঠু একটা সমাজ পাই যেখানে আমাদের সবার সামাজিক মূল্যবোধটা খুব ভালোভাবে থাকবে। বাবা এখন আমার জন্য দুঃখের চেয়ে বেশি আমার শক্তি। সুপ্রিয় দর্শক, আগামীর ঈদ পডকাস্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পান্থ আফজাল এবং বরাবরের মতো রয়েছে আমার সাথে একজন খুব প্রতিভাবান শিল্পী ঐশী। থ্যাংক ইউ ভাইয়া, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আমি জানি আমরা ঈদের আগে যুক্ত হয়েছি দুজনে এবং সুন্দর একটা খবর নিয়ে যে তোমার গান রিলিজ হয়েছে এবং যেগুলো আমাদের আগামীর সময় আনন্দ, যে রঙিন সময়, যেটা আগামীর সময়। কেমন পেজ মেকআপ মিলে? সুন্দর। এবং আমার একটা জিনিস ভালো লাগলো, আপনাদের পত্রিকার ফন্ট এবং ডিজাইনিং খুব অন্যরকম এবং খুব অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ। আমার দেখে মনে হচ্ছে যে আমি হয়তো হতে পারে যে এই পত্রিকাটা পড়তে চাইবো তোমাকে পরবর্তীতে আমি চাচ্ছি। মানুষ আমার মনে হয় পত্রিকাটার চেহারাটা দেখলেই মন চাবে যে না এটা একটু পড়ি। ঈদটা আসলে প্ল্যানটা আসলে এক একজন এক রকম। তোমার ঈদ প্ল্যানটা কি? গরু কেনা হয়েছে যেহেতু কোরবানি ঈদ? হ্যাঁ হ্যাঁ হয়েছে। কি লাল না কালো গরু? মিক্স শেড আছে। মানে আমি কি বলা যায় যে তুমি গরু কিনে জিতছ? আসলে কি আমার কাছে মনে হয় এটা একটা এমন একটা ব্যাপার, রিজিকে যেটা থাকে সেটাই হয়। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আচ্ছা, এবার কি নোয়াখালীতে যাবে নাকি এইখানে থাকবে? ঈদে আসলে আমার বাড়ি খুব কম যাওয়া হয়, আমার একটু রোজায় বাড়ি যাওয়া হয় বেশি। বাট ঈদটা ঢাকায় করা হয় এবং পরিবারকে নিয়ে করা হয়। আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির পরিবার তো হয়েছে এখন। তো এই মিলে আর কি, মানে আমার জন্য ঈদটা একদিক থেকে গানে গানে মুখর থাকে, কারণ আমাদের তো ঈদকে নিয়ে অনেক আয়োজন থাকে। ঈদটা খুব গানের মৌসুম চলে আগে এবং পরে, পুরোটা সময় জুড়ে। তো আমার গানের ব্যস্ততা তো আছেই, এর পাশাপাশি ঈদের দিনটা অ্যাবসলিউটলি আমাদের খুব পছন্দ পরিবারের সঙ্গে সময় কাটানো। তো আমরা দুজনের পরিবারকে সময় দেই, তো ওভাবেই এবারও একই প্ল্যান। তা এবার জিলানির পরিবারে কি যাওয়া হবে? হ্যাঁ অবশ্যই, আমরা একদম প্রত্যেক ঈদেই দুই বাসায় যাই, মানে এটা হচ্ছে আমাদের ঈদের রুটিন। তোমরা দুইজনের মানে চয়েস বা টেস্ট একই রকম। জিলানি একটু উৎফুল্ল, একটু চার্মিং, হ্যাঁ তুমি একই রকম। এটা আসলে গড গিফটেড আমার কি মনে হয়, মানে মিলিয়ে দেওয়ার বিষয়টা। আলহামদুলিল্লাহ, ভালো জুটি বলে সবাই, সুন্দর জুটি বলে। এটা আসলে এগুলো নিয়ে আসলে বেশি বলতেও হয় না, মানে এটা আল্লাহর রহমত। একটা জিনিস কি, একসাথে থাকতে গেলে কিছু কিছু জিনিস থাকে যেগুলো মনে হয় যে না আমি একটু এভাবে চাই, ও একটু অন্যভাবে চায়। এটা খুবই স্বাভাবিক যেহেতু আমরা দুটো মানুষ। বাট আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের রুচি বলেন, আমাদের ডিসিশন মেকিং বলেন, বা আমাদের যে কোনো কিছু চাওয়া বলেন, আমাদের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আসলে মিলে যায়। স্পেশালি আমাদের ফুড টেস্ট। কি ফুড পছন্দ করে দুজনই আমরা আসলে অনেক রকমের ফুড পছন্দ করি। আমরা খুবই ফুডি দুজনই, যেটা হয় যে আমরা শুধু এমন না যে ভালোবেসেই থাকি, আমরা প্রচুর ঝগড়াঝাটি করি এবং আমাদের প্রচুর ঝগড়াঝাটিটা হয় একমাত্র একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে খাওয়া। আমরা খাওয়া নিয়ে খুব কাড়াকাড়ি করি। এটা শুনতে খুব হাস্যকর লাগবে, বাট আমার কাছে এটা আবার খুব সুইটও লাগে। মানে দুজনই খুব ফুডি, তো দেখা যায় যে এইখানে একটা বেশ ভালো কম্পিটিশন থাকে। তার মানে বলা যায় যে দুই দেহ এক প্রাণ। হ্যাঁ। আচ্ছা, জিলানি তো বৃহস্পতি তুঙ্গে, মানে যা বলা যায় সে মিডিয়াতেও ভালো কাজ করছে এবং সে এই যে বনলতা এক্সপ্রেসে কাজ করলো, উৎসবে কাজ করেছে, আরও অনেকগুলো ওয়েব সিরিজে কাজ করেছে, ক্যাকটাস করলো এবং তার কাজ দিন দিন বেড়েই যাচ্ছে এবং তাকে অনেকে বলতেছে যে আসে মিডিয়াতে আসছে, রাজত্ব করতে আসছে, এরকম একটা বিষয়। এটা যে মানুষ আসলে ওকে নিয়ে ভাবছে, এটা আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং। এবং ওর আসলে আমি আমার হাজব্যান্ড বলে বলছি, অনেকে হয়তো ভাবতে পারে, বাট আপনারাও দেখেছেন বিশেষ করে ওর এবারের ঈদে ক্যাকটাস, বনলতা এবং চক্র, তিনটাতে ওর তিন রকমের যেই
রূপ দেখতে পেলাম, মানে ওকে ক্যাকটাসে ঠিক একরকম, আবার বনলতাতে একদম অপোজিট একটা বোকাশোকা ক্যারেক্টার। ক্যাকটাসে দেখে ভয় পাচ্ছিলাম, চক্রতে দেখে আবার মনে হচ্ছিল এই কি করছে, মানে একদম চক্রে পড়ে গেছে। তো সব মিলে আসলে ওর ঈদে এবার পারফরমেন্সে সবার যেই ফিডব্যাক, যেমন ক্যাকটাস আমি নিজেই যখন দেখেছি, ও যেটা করে সব সময়, আমরা ওর কোনো কাজ দেখতে গেলে ও বারবার পজ দিবে, পিছনে যাবে, ও আমাকে আবার দেখাবে যে এই জায়গাটা দেখো তো, এই জায়গাটা দেখো তো, মানে ও নিজের কাজ নিয়ে খুব বিশ্লেষণ করে, যেটা আমার খুব ভালো লাগে। বাট এবার ক্যাকটাস দেখার সময় আমি ওকে বারবার বলেছি যে তুমি আমাকে একটু শান্তি মতো দেখতে দিও প্লিজ, একদম ডিস্টার্ব করো না, আমি খুব মন দিয়ে দেখতে চাই কাজটা। তো আমি ক্যাকটাসটা যখন দেখছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে ও যতবার আমি একদমই আমার হাজব্যান্ড হিসেবে দেখিনি, আমি একজন অডিয়েন্স হিসেবে দেখার চেষ্টা করেছি, এবং যতবারই সে আসছিল পুরো গল্পটাতে তার যেই রোলটা ছিল, প্রীতম ভাই আমার অনেক পছন্দের, মেহজাবিন আপু আমার অনেক পছন্দের, শিহাব শাহিন ভাই আমার পছন্দের ডিরেক্টর, তো সব অনেক অসাধারণ ছিল। কিন্তু ও যতবারই স্ক্রিনে আসছিল না, একটা গা ছমছম অনুভূতি, ভয় পাচ্ছি, এবং প্রীতম ভাই মেহজাবিন আপুকে যতবার দেখাচ্ছিল বারবার মনে হচ্ছিল যে এই বুঝি শুটার আসবে, এই বুঝি শুটার আসবে, এই যে ভয়টা, এবং তার যেই নীরব অ্যাক্টিংটার মধ্যেও মানুষের মনে ওই ত্রাসের জন্ম দেয়াটা, তো সব কিছু মিলে আমি আসলে খুবই প্রাউড ফিল করেছি যে ওর ডেডিকেশন, ওর পরিশ্রম, ওই জায়গা থেকে আসলে সে নিজেকে ধীরে ধীরে ওই অবস্থানটাতে নিতে পারছে, এবং অ্যাক্টিংয়ের প্রতি তার ডেডিকেশনটা আসলে স্ক্রিনে দেখা যাচ্ছে। একইভাবে কি জিলানিও কি এরকম চিন্তা করে যে ঐশীর গান, নতুন গান আসছে বা নতুন কোনো কাজ আসছে, বা তোমার গান গুনগুন করে গায়, এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক হয়, গান গুনগুন করে গাওয়া, কিংবা ওর কোনো পছন্দের গান, মানে ও দেখা যায় এমন করে যে রাখো রাখো, তোমার গাওয়া লাগবে না, আমি তোমাকে শোনাই। সো এরকম আমাদের অনেক হয়। বাট আমার কাজের ক্ষেত্রে সাপোর্টটা আলহামদুলিল্লাহ, আসলে ওকে নিয়ে একটু কম কথা বলতে চাই, বেশি বলা হয়ে যায়, কারণ এই কথাগুলো না বললেই নয়, কম কথা বলতে চাই, কম বলতে চাই, কারণ এগুলো আসলে ব্লেসিং, এবং এটা যে পেয়েছি আলহামদুলিল্লাহ, আশা করি সবার দোয়া থাকবে আমাদের সাথে যেন ভালো থাকতে পারি। বাট আমার কাজের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে ওর যেই সাপোর্টটা আমার কাজের ক্ষেত্রে, আমি তো ফ্যামিলি সাপোর্ট ছোটোবেলা থেকে পেয়েছি, সো আমার আসলে পার্টনারটা ওরকম দরকার ছিল যার সেই সাপোর্টটা বরাবর আমার জন্য থাকবে। তো আমি আসলে আপনাকে এক্সাম্পল দিলেই বুঝবেন, এই যে আমি আমাদের নতুন গানের কাজটা করলাম নোয়াখাইলা মাইয়া, আমার একদম গান বানানো থেকে শুরু করে গান শেষ করা পর্যন্ত আমার সব কিছু কিন্তু আমি আমার ফ্যামিলির সঙ্গে কনসাল্ট করে করি। আমি আমার ভাইয়ের সঙ্গে শেয়ার করি, ইশিক, ইয়াস এবং আমার মায়ের সঙ্গে শেয়ার করি, আমার দেবরদের সঙ্গে শেয়ার করি। সাদা সাফা দেখা যায়, মানে আমার দেবররা, ওরা কাজ দেখে কোনো ফিডব্যাক থাকলে ওরাও দেয়, এবং আমি ওই ফিডব্যাকগুলো নেই। ওদের বউরা, ওদের কোনো ফিডব্যাক থাকলে আমি ওটাও নেই। ইনফ্যাক্ট আমি আমার শাশুড়িকে দেখাই। আমি আমার কাজ রিলিজের আগে কিন্তু ভিডিওটা হওয়ার পর আমি আমার শাশুড়িকে দেখেছি, গান হওয়ার পর আমি ওনাকে শোনাইছি যে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, এবং আমি ভিডিও করার পর দেখাইছি যে দেখো তো কেমন হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমার শাশুড়ি অ্যাপ্রিসিয়েট করতেছে, না খুব সুন্দর হয়েছে। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, ও একদম এই যে পারিবারিক সাপোর্ট তো আমি পাচ্ছি, বাট আমি যেই কাজটা করতেছি, আমি ধরেন একটা কারেকশন করা, একটা জায়গা চেঞ্জ করা, বা কোনো একটা ডিসিশন নেওয়া, আমি যেই ডিসিশনটা নিই এটা না, আমি আসলে একা নেই না, আমার প্রত্যেকটা পার্টে ওর পার্টিসিপেশন। এবং এটার কারণে যেটা হয়েছে যে ধরেন ও শুটিংয়ে ছিল, যেমন কালকে আমার লঞ্চিং ছিল, ও শুটিংয়ে ছিল। সো থাকে না, একটা কাজ রিলিজ করার আগে লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা টেনশন থাকে, এবং সেটা নিয়ে অনেক প্ল্যানিং থাকে যে এই জায়গাটা এখনও স্কোপ আছে, আমরা কি মানে এখনও এই জায়গাটা চাইলে ডেভেলপ করা সম্ভব, বা চেঞ্জ করা সম্ভব, বা কারেকশন করা সম্ভব, মানে লাস্ট মোমেন্ট পর্যন্ত কাজটাকে ভালো করার জন্য যে এফোর্টটা। সো ও কিন্তু গতকালকে শুটিংয়ে ছিল, বাট স্টিল সে তার শুটিংয়ের মাঝখানে, তার গতকালকে সারাদিন সিন ছিল, বাট এর মধ্যেও আমি কিন্তু তাকে কিছু বলিনি, আমি কিন্তু আমার এই দিকে মনোযোগী, আমার প্রেস মিটে মনোযোগী, বাট
ও কিন্তু আমার কাজে মনোযোগী, মানে তার নিজের কাজের বাদেও সে আমার কাজটা নিয়ে কনসার্ন যে তুমি একটু শেষ মোমেন্ট হলো এই জায়গাটা একটু আরেকবার দেখো, এখানে একটু দেখো যে আমাদের আরও ডেভেলপ করার অপশন আছে কিনা, এই কিনা ওই কিনা কথা বলো, মানে ও আবার দেখতেছে। ওর এই এফোর্টগুলো আসলে আমাকে আরও বেশি অ্যাক্টিভ করে। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি, এবং মানে আল্লাহর কাছে চাই যেন এই জিনিসটা আমার জীবনে অব্যাহত থাকে। ঠিক আমরা দুজনের ভক্ত হিসেবে আমি মানে দোয়া করি অটো থাকে। কত বছর ভালোবাসা, কত বছর হলো আমাদের? একসাথে হওয়ার 5 বছর, আর একসাথে মানে একজনের জীবনে আসার 5 বছর, আগে মানে পুরো জার্নিটাই আর কি 5 বছর। হ্যাঁ, বিয়ের বয়স আলহামদুলিল্লাহ 3 বছর। বাহ, খুব ভালো। 3 বছর মানে নেক্সট মান্থে 3 বছর হবে। যে তুমি যে কাজ করো, তোমার কাজের ভিডিওতে মনে হয় জিলানি ছিল একটা ভিডিওতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমার হ্যাঁ, ওটা ওরকম বিগ প্রজেক্ট ছিল না, ওটা একটা বলা যায় শৌখিন প্রজেক্ট। আমরা একটু এক্সপেরিমেন্টালি একটা ডিফারেন্ট কিছু করছিলাম, তো সেটাতে ও সঙ্গে ছিল। এবং ও যে আসলে শুধু সঙ্গে ছিল তা না, আমরা কিভাবে জিনিসটা করব ওটার ডিরেকশনের একটা বড় পার্ট সে ছিল, যেহেতু ব্যক্তিগতভাবে করা ছিল কাজটা। এবার ঈদে খুব স্পেশাল একটা গান রিলিজ হচ্ছে, নোয়াখালী মাইয়া, যেটা তোমার কণ্ঠে অলরেডি হয়ে গেছে এবং ব্ল্যাক জ্যাং ছিলেন, এবং তোমার ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে। এটা নিয়ে একটু আমি জানতে চাই। আমি আসলে গানটা আমি বানিয়েছি, আমার তারিখটা মনে আছে। গানটা হুট করেই করা, একদম মানে বিষয়টা এমন না যে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এরকম একটা কিছু বানাতেই হবে, এরকম না। যেটা হয়েছিল আমার এই বছরের শুরুর দিকের ওই সময়টাতে আমার মাথায় একটা জিনিস ঘুরছিল, একটা পোকা। সেটা হচ্ছে যে আমরা বাইরের দেশে দেখি যে ওদের যেই আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলোকে ওরা খুব স্মার্টলি রিপ্রেজেন্ট করে। আমাদের দেশে আমরা চট্টগ্রামের গান শুনি, সিলেটের গান শুনি, উত্তরাঞ্চলের গান শুনি, ভাওয়াইয়া গান শুনি। ওদের দেশে ওরাও স্মার্ট, এখনকার যুগের সাথে তাল মিলিয়ে ট্রেন্ডি যেই গানগুলো আছে সেই ট্রেন্ডি গানগুলোতেও কিন্তু ওরা ওদের আঞ্চলিক ভাষাগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এবং আমরা কিন্তু অনেক সময়ই হয় যে বুঝি না বুঝি গানগুলো কিন্তু উপভোগ করি, কারণ গান তো ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গা থেকে আমি হঠাৎ ভাবছিলাম যে ওয়াই নট নোয়াখালী গান, মানে আমরা কেন কেউ এখনো পর্যন্ত জিনিসটাকে ওইভাবে, মানে অনেকেই চেষ্টা করেছে অবশ্যই, আমি যেটা পরবর্তীতে দেখেছি, আগে দেখা হয়নি, বাট কেন আমরা এই জায়গাটা নিয়ে অনেক জমজমাট থাকি না, আমরা বিশেষ করে নোয়াখালী। সো ওই জায়গা থেকে আমি ভাবলাম যে ওয়াই নট নোয়াখালী গান, কিছু একটা তো করা উচিত। সো এই ভাবনাটা মাথায় হঠাৎ করে জন্ম নেয় এই বছরের শুরুর দিকে, জানুয়ারির শুরুর দিকে। তারপরে আমার জানুয়ারির 22 তারিখে আমি আসলে বলেই দিই, প্লেসটাও বলে দিই, আমার ফ্যান্টাসি কিংডমে একটা শো ছিল। তো আমরা গাড়িতে উঠলাম, আমি শোতে যাচ্ছি। তো আপনি তো আমার মাকে চিনেন, সো দেখেছেন যে আমার মা মেয়ে আমরা কিন্তু একটু ফ্রেন্ড টাইপের। সো আম্মুর সাথে আমার অনেক খুনসুটিও হয়, মনোমালিন্য হয়, আবার সেটা ঠিক হয়ে যায়, অনেক কিছু। তো ওই দিন আম্মুর আর আমার একটু মন খারাপ। সো আমরা একটু চুপচাপ। সো আমি না গাড়িতে উঠে কারোর সাথে কোনো কথা নেই, আমি জাস্ট মোবাইলটা হাতে অ্যান্ড আমি নোটপ্যাডে পুরোটা টাইম, এবং আমি ফ্যান্টাসি কিংডম পৌঁছানোর আরও অনেক আগেই আমি গাড়িতে বসে গানটা লিখে ফেললাম। তোমার লেখা গানটা? হ্যাঁ, গাড়িতে বসে গানটা লিখে ফেললাম। এবং যেহেতু আমি নিজে নোয়াখালী মাইয়া, সো আমার মাথায় ওরকম ওই জায়গা থেকে যেই বিষয়বস্তুটা এসেছে আমি আমার মতো করে লিখে ফেললাম। এবং আপনার গানটা যেটা শুনছেন ওটা কিন্তু একদম কোনো এডিটেড কিছু না, যেটা লিখেছি গাড়িতে আমি ওটাই। কতবার কেটেছো নাকি? কোনো কাটাকাটি না, আমি গাড়িতে যেটা লিখেছি ওটাই। এবং এটা খুব একটা বেশি সময় ধরে লিখেছি তা না, মনের ভেতর থেকে ওই উপস্থিত মোমেন্ট হয় না। আসলে আর্ট এমন একটা জিনিস, দেখা যায় যে 6-7 মাস 6 বছরেও কিছু আসতেছে না, আবার ধাপ করে 6 মিনিটেও অনেক কিছু চলে আসে। তো আমি আসলে কতক্ষণে লিখেছি আমার সেটা মনে নেই, কিন্তু খুব অল্প সময়, মানে গাড়িতে থাকা অবস্থায় আমার গানটা লেখা ডান, এবং একটা ধুন মাথায় অলরেডি ঘুরছে। সো আমরা ফ্যান্টাসি কিংডম পৌঁছানোর পর আমরা যখন
ওখানে গেলাম, একটা জায়গায় তো আমাদেরকে বসানো হয়, তো ওখানে বসে বসে দেখলাম যে আমার পারফরমেন্সে আরও কিছুটা সময় আছে। সো আমার কাছে যেহেতু সময় আছে, আমি আমি করলাম কি, ওখানে বসেই আমি গানটা নিয়ে বসে সুর সহ, মানে সুরটা করে আমি একটা বেসিক কাঠামো তৈরি করে ফেললাম। ওটা করে ফেলার পরে গানটার মিউজিক প্রোডাকশন যিনি করেছেন তার সঙ্গে আমার ডিসকাশন হয়ে যায় এবং আমাদের একটা ডেমো তৈরি করে ফেলি আমরা। এবং ডেমোটা করার পর যেই ভাইবটা পাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে মানে নিজে ভাইব করছি। সো একটা হোপ তৈরি হয়, একটা আত্মবিশ্বাস জন্মায় যে বোধহয় কাজটাকে সবাই উপভোগ করবে, এরকম একটা বিশ্বাস তৈরি হয়। এবং যেটা দেখছিলাম যে আমার যে কাছের মানুষ যারা আছে তাদেরকে শোনাচ্ছিলাম এবং তারাও শুনে বলছিল যে আমরা হয় না যে অনেক বিদেশি গান শুনি, আমরা স্প্যানিশ গান শুনি, ল্যাটিন গান শুনি, হ্যাঁ আমরা অনেক গান শুনি যেগুলোর কিন্তু আমরা ভাষা বুঝি না। সো ভাষা না বুঝলেও যে বললাম মিউজিক ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ, তো মিউজিকের সঙ্গে কানেক্ট করার একটা ব্যাপার থাকে। তো যেটা হচ্ছিল যে আমরা ফিল করছিলাম যে অনেকেই তো নোয়াখালীর ভাষা জানে না, তো তারাও দেখা যাচ্ছে ভাইব করতেছে এবং গানটা শোনার পর বলতেছে যে খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে, ভাইব আছে, এরকম একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে। তো এরকম করতে করতে জানুয়ারি থেকে আসলে আগাতে রোজার ঈদ ঘনায় আসলো এবং তখন আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে ওকে ফাইন, গানটার একটা মিউজিক ভিডিও করতে হবে। এবং আমার একটা ব্যাপার কি, আমি খুব বেশি বয়স না আমার, আমি মিলেনিয়াল, একদম লাস্ট দিকের মিলেনিয়াল, বাট আমি তুমি যে বলছিলে যে করি জেনজি আর হলো হ্যাঁ আমি একটা ব্রিজে পড়েছি আর কি, মানে গেঞ্জি বলা যায় একদম মানে আমি একদম ব্রিজ, মানে একদম খুব ভালো রকমের ব্রিজ, আমি জাস্ট জেনজির ঠিক আগের মাস বলতে পারেন। সো ওই জায়গা থেকে যেটা হয় আমি একদম যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন যুগের ট্রেন্ডি যেই গানগুলো আসে আমি না সব শুনি, দেখি। এবং আমার মধ্যে একটা ব্যাপার আছে যে নতুন যেই গানগুলো আমার প্লে লিস্টে না সবসময় ওই গানগুলো থাকে, বিকজ আমার ওগুলোই ভালো লাগে। মানে আমার সবসময় আপডেটেড থাকতে এবং নিজেকে আপগ্রেড করতে খুব ভালো লাগে। তো যেহেতু আমি ট্রেন্ডি কাজগুলো অনেক দেখি এবং অনেক শুনি, সো হয়তো সেই কারণে আমার মধ্যে ওই টেস্ট, ওই ফ্লেভার এবং ওই ইচ্ছাটা মনের মধ্যে আমি সেটা পুষতে পেরেছি এবং সেটার কারণেই হয়তো আমার ভেতরে এই প্ল্যানের জন্মটা নিয়েছে। কারণ এই পুরো কাজটার আসলে প্ল্যানিং এবং এক্সিকিউশন সব কিছু নিজেরা করা, যেহেতু আমি আমার চ্যানেল থেকে করেছি। তো এটা একদম জাস্ট নিজেদের ভাবনা থেকে জন্ম নেয়া। সব মিলে যে আমরা চেষ্টা করেছি যে যেমন আমাদের মিউজিকটা করা হয়েছে কিন্তু অ্যাফ্রো ঘরানার আমরা চেষ্টা করেছি, আবার গানটা কিন্তু আবার হিপ হপ পপ দুইটা ফ্লেভারই আছে। তো সব মিলায় আসলে এটা একটা ফিউশন এবং ইউনিক নতুন কিছু দেওয়ার চেষ্টা। সো ভাষাটাও ডিফারেন্ট। তো ওই জায়গা থেকে আসলে মনে হয়েছে যে এই কাজটাকে মানুষ অন্যভাবে নিবে। সো রিলিজ হওয়ার পর থেকে দেখছি যে মানুষের যেই রেসপন্সটা আসলে আসতেছে, মানুষ যেই ধরনের মন্তব্য করছে, মানে একটা জিনিস আমরা দেখি যে নাইস, গুড, ভালো, ভালো হয় নাই, এরকম একটা রেসপন্স। বাট আমি যেই রেসপন্সগুলো পাচ্ছি, মানে আমি যদি এখন এই মুহূর্তে আপনাকে পড়েও শোনাই, আপনি দেখবেন যে মানে ফিডব্যাকগুলো খুব মানে মিনিংফুল, মানে যেটা আমার জন্য একটা কি শোনা যায় একটা? হ্যাঁ, হোয়াই নট, একটা না, মানে আমরা যেমন আমি আসলে গানটা দিলাম গতকালকে, আমরা গানটা পাবলিশ করেছি, 17 ঘন্টা হয়েছে। 17 ঘন্টায় যে কজন মানুষ দেখেছে এবং যে কজন মানুষ মন্তব্য করেছে, ইট মিনস আ লট। আমি যদি কয়েকটা মন্তব্য পড়ি, যেমন একজন লিখেছে আগুন, বাংলাদেশে বসে ইন্ডিয়ার ভাব বলতে যা বুঝায়। তারপরে বাংলাদেশি গান মনেই হচ্ছে না, এক কথায় দেখিয়ে দিলেন যে আমরাও পারি। এই মন্তব্য কিন্তু সবসময় ভালো আসবে এমন না, মন্তব্য কিন্তু ভালো খারাপ মিলিয়ে থাকবে, ভালো করার একটা প্রেরণা। মন্তব্যগুলো পেলে না নিজেকে শুধরানো যায়
এবং মোটিভেটেডও হওয়া যায়, দুটোই আছে। মানে ভালো মন্তব্য থেকে মোটিভেটেড হওয়া, এবং যেই মন্তব্যগুলো ওরা কেউ কেউ হয়তো ভালো লাগবে না, তারা তাদের মন্তব্যটা দিবে, সেখান থেকে কিন্তু নিজেকে কারেকশন করা এবং ভালো জায়গায় যাওয়ার একটা ব্যাপার থাকে। যেমন ওয়াও, দিস সং ইজ ইনসেইন, গ্ল্যাড টু সি দ্যাট বেঙ্গলি মিউজিক ইজ টেকিং ইটস টার্ন টু শাইন। সো এই মন্তব্যগুলো কিন্তু জাস্ট যে ভালো হয়েছে বা গুড ব্যাড এরকম না, মানে ওরা তারা যে তাদের মনের গানটাকে গানটাকে ভালোবেসে বা গানটা ভালো লেগেছে ওই জায়গাটা থেকে যে তাদের অনুভূতিটা প্রকাশ করতেছে, এটা আসলে মিনস আ লট। না, অবশ্যই আমি দেখলাম যে, এবং এগুলো তোমার সম্পর্কে একটা পথ নির্দেশনা যে আরো ভালো করছে, আরো ভালো করো। এবং তোমাকে তো এরপর থেকে নোয়াখালীলা মাইয়া, মানে তোমার একটা তুমি তো এতদিন আমার উপাধি ছিল দুষ্টু পোলাপাইন। কালকে থেকে আসলে কালকে থেকে বিশেষ করে প্রেসের যে আমার ভাই ব্রাদার আপনারা পছন্দের যারা আছেন এবং আমার কলিগস যারা আছে, সবাই আমাকে রীতিমতো কালকে থেকে নোয়াখালী মাইয়া ডাকা অনেকে already শুরু জানতোই না করে সে গেছে। বসির বাড়ি আমার কিন্তু যেটা হয়, আমি যখন কনসার্টে যাই, এভরিওয়ান নোজ যে আমি কিন্তু কনসার্টে খুব বলি যে আমি কিন্তু নোয়াখালী মাইয়া, বিকজ অলরেডি কিন্তু আমার একটা গান প্রায় 7-8 বছর আগের, চিটাঙ্গে পোলা নোয়াখালী মাইয়া, একটা ছবির গান। হ্যাঁ চিটাঙ্গে পোলা, বুবলি ছিল, হ্যাঁ বুবলি আপু এবং মেগাস্টার শাকিব খান। তো চিটাঙ্গা পোলা নোয়াখালী মাইয়ার ওই গানটার ক্ষেত্রে যেটা ছিল, ওখানে আমরা নোয়াখালীর ভাষাটা কিন্তু পুরোপুরি নোয়াখালী ভাষা না, কারণ ওটা একটু যেন মানুষের জন্য সহজবোধ্য হয় ওরকম করে করা। বাট এই গানটার ক্ষেত্রে আমার চেষ্টাটা ছিল যে আমরা কিছু, পুরোটাই একটা নোয়াখালী, হ্যাঁ একটা হ্যাঁ vibe কিছু থাকবে। ইংরেজি শব্দের ব্যবহার আছে, বাট নোয়াখালীর ভাষাটাকে আমি চেষ্টা করেছি যে একদম ওইভাবে রাখতে, মানে খুব একটা পরিবর্তন না করতে। তো এই আলহামদুলিল্লাহ। অবশ্যই শুভকামনা। এবং আমি ঐশীর খুবই ভক্ত, কারণ ঐশী ক্যারিয়ার যদি বলে প্রথম থেকেই আমার দেখা ক্যারিয়ার, এবং আমার দেখা তোমার বাবার সাথে তোমার যে একটা যে সম্পর্কটা, তোমার বাবা তোমার ক্যারিয়ারে, মানে ঐশীকে জাস্ট যা যা লাগে বাবাই করে দিয়েছে। মানে আমাকে বাবা সম্পর্কে একদম জানতে just, চাচ্ছে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠানোর যে কাজটা, এটা পুরো আসলে আমার পরিবারের ক্রেডিট। আর সেখানে আব্বুর রোলটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার নামটা যে কয়জন মানুষ চেনে বা শুনে বা আমাকে ভালোবাসে বা আমাকে দোয়া দেয়, এই জায়গায় আসার বা সামনে আগানোর প্রচেষ্টার এই পুরো বিষয়টা আসলে আব্বুর। আমাকে আপনারা আসলে দেখছেন যে আব্বু প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আসলে আব্বুই হ্যান্ডেল করছে। মানে আমার কাজের ডিসিশন থেকে শুরু করে আমার লাইফের প্রত্যেকটা জিনিস, মানে আব্বুকে ছাড়া আসলে আমি মনে হয় পায়ের কদমও ফেলতে পারতাম না, এরকম আসলে ছিল আব্বু। তো এখন আসলে আমি দেখতে পাচ্ছি ভাইয়া আপনি ইমোশনাল, বাট আই এম নট। কারণ আমার But, সাথে কেন হইতে আমি তোমাকে বলি, আপনার সঙ্গে আসলে আমি আব্বুর- জানি আপনাদের সঙ্গে আব্বুর হ্যাঁ, আসলে তোমার সাথে আমার কথা কম অন্যরকম। হতো, একদম। তোর আব্বু আমাকে ফোন দিত। আমার আসলে আমার যত কাছের মানুষ সবার সাথে আসলে আমার চেয়ে বেশি সম্পর্কটা, ভালোবাসাটা আব্বুর বেশি ছিল। বলতে এই নিউজটা, ঐশীর এই নিউজটা দিয়ে দিও, একটু দিয়েন তো। আবার বলছি তো এই অনুষ্ঠানের দাওয়াত বা আঙ্কেল কেমন আছেন, এই কেমন হ্যাঁ, আছেন। আর আব্বুর ব্যাপারটা একটা ছিল কি, আব্বু না কাজ না থাকলেও মানে এমনি যাদেরকে আব্বু পছন্দ করতো, ভালোবাসতো, তাদের আব্বু এমনি খবর নিত। এই গার্ডিয়ানশিপের বিষয়টা আব্বুর মধ্যে ছিল। তোমার আব্বু সম্পর্কে আরেকটু জানতে চাই যে তোমার ধরো প্রথম গান রিলিজের সময় তোমার আব্বুর ওই সময়টা তার যে তোমাকে নিয়ে যে ব্যস্ততা, বা তোমাকে একটা মেয়েকে যে একটা ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে যে একটা বিষয়, সেই বিষয়টা তোমার আব্বুর সেই কষ্টটা, সেটা তোমার এখনো কি মনে বা চিন্তায় আসে কিনা? হ্যাঁ, কি বলেন, আমার জীবনটাই তো আসলে সেই বিষয়গুলোকে ভিত্তি করে নিয়ে তৈরি। আমার একদম ছোটবেলা থেকে এখন অবধি, বিশেষ করে আব্বুর উপস্থিতি পর্যন্ত সময়টাতে, আমি একদম কোন গানটা গাবো, কিভাবে কথা বলবো, কোথায় কি বলবো, মানে মনে করেন আমি ইন্টারভিউ দিতে এখন যেরকম আমি আমার মতো করে কথা বলছি, বাট আব্বু থাকতে আমি কোনো একটা ইন্টারভিউতে যাব, এর আগে আব্বু আমার সাথে কথা বলতো,
আব্বু আমাকে বলতো যে বাবা এই বলতে পারো, এভাবে কথা বলবা, এটা জিজ্ঞেস করলে এভাবে বলবা, ওটা জিজ্ঞেস করলে ওভাবে বলবা, মানে পুরো জিনিসটা আব্বু গাইডলাইন দিত। মানে আব্বু যাওয়ার পরে আমার এমন ছিল যে আমি কেউ ডাকলে আমি ভাবতাম আমি কি বলবো, আমি তো কথা বলতে পারি না আব্বুর গাইডলাইন ছাড়া। বা দেখা যাচ্ছে আমি কনসার্টে যাচ্ছি, আমার তো গানের লিস্ট আব্বু করে দিত, আমি কিভাবে কি করব। বা সব কিছু মিলে আসলে মানে আমার প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস, মানে ভাইয়া বিশ্বাস করবেন কি না, আমার এমনও হতো যে হেয়ার স্টাইল, যে আজকে এই হেয়ার স্টাইল করো না, এটা করো, আজকে এই কালারের লিপস্টিক দিও না, ওটা দাও, আজকে এই ড্রেসটা পরো না, ওটা পরো। আমি দেখা যাচ্ছে ড্রেসটা আয়াল দিয়ে আব্বুকে দেখাচ্ছি, আব্বু এটা পরবো, তারপর না এটা না ওটা পরো। মানে আমার প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আব্বুর ডিসিশনে করতাম, প্রত্যেকটা জিনিস। এবং এর বাইরে আমার কাজের ডিসিশন থেকে শুরু করে কাজের ডিলিং, প্রত্যেকের সাথে কথা বলা, এবং সব কিছু তো আসলে আমি কখন কোথায় শো করব, কোথায় যাব, কোথায় কনসার্ট, এভরিথিং তো আব্বু দেখতো। সো ওই জায়গা থেকে আসলে আব্বু মানে আমার জীবনটাকে জাস্ট মানে মাটির জিনিসটা মানুষ যেভাবে হাতে ধরে বানায় না, ঠিক একদম আমার জীবনটাকে আব্বু ওভাবে বানিয়েছে। এবং একটা বিষয় খুবই অবাক লাগে যে তুমি তো ডাক্তার, এবং তোমার যে ক্যারিয়ার, তোমার যে আলাদা একটা বিষয়, যে অনেক বাবা মা চায় যে ও পড়ালেখা করুক, ও এরকম হোক, কিন্তু তোর বাবার ভিতরে বিষয়টা ছিল কি তার পড়ালেখা, গানের প্রতি, মিডিয়ার প্রতি, মেয়ের ক্যারিয়ারটা ওভাবে দাঁড়াক, প্লাস গানের বিষয়টা দুটোই দাঁড়াইছে। কিন্তু মানে আমি একদম ছোটবেলায় দেখতাম কি যে ধরেন আমাদের ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা থাকতো, ক্লাস 8-এ বৃত্তি বা জিএসসি পরীক্ষা, এবং মানে যেই লাইফের পড়াশোনার যে স্পেশাল সময়গুলো যেগুলো সবার জন্য একদম জীবন মরণ একটা পরিস্থিতি, তো ওই সময় কিন্তু সবাই সব কিছু ছেড়ে দেয়। আমি ছোটোবেলায় দেখতাম যে যেই ফ্রেন্ডরা আমার সাথে গান করতো দেখা যেত যে এরকম ধরেন 5-এ বৃত্তি পরীক্ষা, সবাই গান অফ করে রাখছে, পড়াশোনায় মনোযোগ। হারমোনিয়াম শেষ, হ্যাঁ তবলা শেষ। হ্যাঁ, তারপরে হয়তো আবার ঢুকছে বা করছে, কেউ না করলে না করছে। বাট আব্বু ছিল এমন যে যে কোনো এরকম থাকুক, দুটোই করো, বৃত্তি পরীক্ষা তো কী হয়েছে, গানও করো এটাও করো, সব একসাথে করতে হবে, তোমাকে দুইটাই করতে হবে। এবং আমার এখনও মনে আছে একটা কাহিনী, যে আমারই এমন হয়ে গিয়েছিল, আব্বু আসলে আমাকেই এমনভাবে তৈরি করে দিয়েছে। আমার মনে আছে যে ইন্টার পরীক্ষার সময় আমি তো আমার বাসায় সবসময় একটা স্টুডিও সেট আপ থাকতো, আমার প্রায় 2010 সাল থেকে একটা স্টুডিও সেট আপ আছে আমার বাসায়। তো এটা ছিল আমার জন্য খেলার সময়, মানে বাচ্চা কাচ্চারা যেমন খেলার সময় বিকেলবেলা খেলতে বের হয়, আমি ওই সময় স্টুডিওতে বসতাম, এটা ছিল আমার লাইফ। সো ইন্টার পরীক্ষার সময় আমার মনে আছে যে ওই সময়টাতে আব্বুর একটা ডিরেকশন ছিল যে আপাতত তুমি গানের জায়গাটা কন্টিনিউ করো, তোমার যেহেতু গানের কাজ থাকে, বাইরে যেতে হয়, অনুষ্ঠান করতে হয়, তুমি স্টুডিওর কাজটা এখন করবা না। বাট আব্বু আমার মধ্যে এমন একটা নেশা ঢুকাই দিছে যে আমার এমন হতো যে আমি আব্বুকে বলতাম, আব্বু প্লিজ আমি একটু আজকে 1 ঘন্টার জন্য বসি, অনেক দিন বসি না, আজকে একটু 1 ঘন্টা কাজ করে, অনেক দিন করি না, মানে এরকম ছিল বিষয়টা। এবং আরেকটা বিষয়ে যেটা আমি আগে কখনো বলিনি, বাট রিসেন্টলি আরেকটা ইন্টারভিউতে বলেছি এবং আজকে আপনার সঙ্গে শেয়ার করি, যে আমি এমন একজন বাবা পেয়েছি, বাড়ির কাজ অর্ধেক রেখে বাকি অর্ধেক সে আর কখনো করেই নাই, কারণ সেই বাকি অর্ধেকের টাকা দিয়ে সে আমার প্রথম একক অ্যালবাম করেছে। মানে এটা কয়জন বাবা করবে আমি জানি না, আর এটা কয়জন সন্তান পায় আমি জানি না। এবং যারা আমাদেরকে চেনেন ব্যক্তিগতভাবে, আমার নোয়াখালীর বাড়ি যারা দেখেছেন বা আত্মীয় স্বজন, সবাই আমার কথাটা শুনলে ওরা রিলেট করতে পারবে যে আমাদের বাড়ি কিন্তু এখন অর্ধেক, কারণ আমরা এরপরে ঢাকা শিফট করে ফেলি, সো ওটা আর কমপ্লিট কখনো করা হয়নি। তো আব্বু কিন্তু এই সাহসটা যে করা, আব্বু তখন উল্টা আমাদেরকে বুঝাইতো যে না তোমরা বুঝবা না, এটা একটা বড় ডিসিশন এবং এটা তোমাকে করতে হবে। তুমি এই পথে যদি চলতে যাও তাহলে তোমার তো নিজের উপর ইনভেস্টমেন্ট করতে হবে, তোমার কাজ করতে হলে ওই জায়গাটাতে তোমাকে নিজে কাজ করে দেখাতে হবে। সো একটা 10টা গানের অ্যালবাম এবং সেইখানকার একটা গান মিউজিক ভিডিও করা, এই বিগ ইনভেস্টমেন্টটা কিন্তু আমার বাবা করার সাহস করেছেন, এবং সেটা নোয়াখালীতে বসে। আমরা তখন ওখানেই থাকতাম এবং আমার প্রথম একক অ্যালবামের পুরোটা কাজ, আমার প্রথম একক অ্যালবাম সবাই জানে যে 2015 সালে প্রকাশ পেয়েছে, এবং
ঐশী এক্সপ্রেস, এবং ঐশী এক্সপ্রেসের সফলতার পরই কিন্তু দিলকি দেওয়া হয় না, সেটাও 2015-তে। এবং এই পুরোটা কাজ কিন্তু আমি নোয়াখালী থেকে আসা যাওয়া করে করেছি, এবং ওই সময় পড়াশোনা কিন্তু নোয়াখালীতে ছিল। আমি মানে আসতাম ঢাকায়, সকাল ভোরে রওনা দিয়ে ঢাকায় আসতাম, ঢাকায় কাজ করতাম, কাজ শেষ করে রাতে রাতে ঢাকা থেকে নোয়াখালী ফিরে আবার সকালবেলা ভোরবেলা অনেক energy ঘুম তো। থেকে উঠে স্কুলে যেতাম। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমার এই ফুল মেডিকেল লাইফটা, এই প্র্যাকটিসটা আমার সহযোগী ছিল, কারণ তখন থেকেই এভাবে নিজেকে তৈরি করেছি বলেই হয়তো এইভাবে নিজেকে ম্যানেজ করে নিজের নিজের যতই প্রেশার থাকুক ওই পরিশ্রমটা করার চেষ্টা করেছি যেন এই দুটো জায়গাকে একসাথে করে যেতে পারি। যাক, বাবার ওইখানে কি যাওয়া হয় বাবাকে? এখন তো বাবা নিশ্চয়ই নোয়াখালীতে। হ্যাঁ, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। এটা আসলে আমি খুব মাঝে মধ্যে মনে হয় যে খুব ভালো হতো যদি বাবা আসলে ঢাকায় থাকতেন, এটা মাঝে মধ্যে মনে হয়। কিন্তু আব্বু কোনো একটা সময় আম্মুর কাছে ইচ্ছে পোষণ করেছিলেন, কোনো একটা কথায় কথায় দুষ্টুমি ছলে হোক বা যেভাবে হোক তিনি ইচ্ছে পোষণ করেছিলেন এরকম একটা কিছু। সো এই কারণেই আসলে আমাদের নোয়াখালীর বাড়িতেই আব্বু আছেন। তো আমাদের যেটা হয় কর্মব্যস্ততার ফাঁকে চেষ্টা থাকে যাওয়ার, অন্য সময় না গেলেও অ্যাটলিস্ট চেষ্টা করি রোজায় মাস্ট যেতে। না, আমি এখনো মনে করি তোর আব্বু এখনো আছেন, কারণ তোর আব্বু নিয়ে এখন আলোচনা হ্যাঁ, হচ্ছে, আব্বু যেখানেই কথা হচ্ছে। থাকুক, শুনেন দেখেন, আপনি খেয়াল করে দেখবেন আমার বাবা যাওয়ার প্রথম 2 বছর কিন্তু আমি কোনো কথা বলিনি। আফটার 2 ইয়ার্স আমি আব্বুকে নিয়ে আসলে মুখ খোলা শুরু করেছি, কারণ প্রথম 2 বছর আমাকে আমার শুভাকাঙ্ক্ষী আপনি সহ আরও যারা আছেন সবাই বলতো যে একটু মানে বিশেষ করে শুরুর দিকে যে তোমার বাবাকে নিয়ে একটু কথা বলতে চাই, বা বাবা দিবস হলে ফোন দেয়া বা ওই সময় কথা বলতে চাওয়া। বাট আমি কিন্তু একদম জাস্ট ডিরেক্ট বলতাম যে আমি পারবো না, আমি জাস্ট পারবো না, কারণ আমি আসলে পারতাম না, বুঝছেন। আমি ওই সময় এত ইমোশনাল হয়ে যেতাম এবং এত গলা ধরে যেত। বাট আজকের দিনে এসে আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আপনি ইমোশনাল হয়েছেন, আমি হইনি, বিকজ এক হচ্ছে গিয়ে মনে আসলে তোমার আমি পাথর ভিতরের জমে গেছে, তোমার ভিতরের বিষয়টা বুঝতে পারছি আমি এখন। মনে আসলে পাথর জমে গেছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। মানে এটা জানি কেমন একটা অনুভূতি, বুঝছেন, এটা না বলে বোঝানো সম্ভব না। কষ্ট লাগে, কিন্তু কষ্ট মানে কষ্ট লাগে কিন্তু কষ্ট ফিল হয় না, এই এক অদ্ভুত অনুভূতি। কান্না পায় কিন্তু কান্না পায় না, খারাপ লাগে কিন্তু খারাপ লাগে না। কিন্তু আমার বাবা আমাকে যা শিক্ষা দিয়ে গেছে, আমাকে তিনি যেই মানুষটা তৈরি করতে চেয়েছেন, যেই ভ্যালুসগুলো তিনি আমার মধ্যে দিয়েছেন, আমি বিশ্বাস করি সেগুলো দিনকে দিন আরও গাঢ় হয়েছে। এবং বাবা এখন আমার জন্য দুঃখের চেয়ে বেশি আমার শক্তি। আমি আমার জীবনের প্রত্যেকটা স্টেপে আমি আব্বুর মতো করে ভেবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে আব্বু আমাকে যেভাবে শিখিয়েছেন, তিনি থাকলে কি করতেন, তিনি থাকলে এই কাজটা কিভাবে করা ভালো হতো। তো এখন যেটা হয় আমার জন্য তিনি দুঃখের চেয়ে বেশি আমার জন্য তিনি স্ট্রেংথ। ওকে, এবং তোমার আব্বুর যে কাজগুলো মানে অসম্পূর্ণ, সেটা অবশ্যই তোমার সাথে এখনো তোমার আম্মু আছে। হ্যাঁ, এবং একদম, হ্যাঁ, মানে আব্বু যাওয়ার পর থেকে আম্মুই আব্বু আম্মুই আম্মু এরকম বিষয়। তোর আম্মু অনেক কষ্ট করে এবং আব্বুর যেই কাজটা ছিল, আব্বু যেই রোলটা প্লে করতেন, আব্বু যাওয়ার পর কিন্তু আম্মু সেই কাজটা করছেন, এটা আপনারাও তো দেখতে পান। তো সেই জায়গা থেকে আসলে আমি অনেক 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 সৌভাগ্যবান। আম্মুর নিয়ে একটু জানতে চাই যে তোমার আম্মু আসলে এখন, তুমি একদিকে তো ডাক্তার, একদিকে তো তোমার ক্যারিয়ার গানের, এখন দুটোর সমন্বয়, তো তোমার আম্মুই তো সব কিছু মনে এখন দেখছে। হ্যাঁ, এখন এটা তোমার আম্মুর নিয়ে একটু বলো যে আম্মুর সম্পর্কে তুমি আসলে তোমার আব্বুর অবর্তমানে, মানে তো আব্বু তো আছেই, তো আম্মু যে কাজটা করছে সেবারে একটা কন্যা হিসেবে তোমার কতটা ফিল হচ্ছে? প্রথমত আব্বু যখন ছিলেন ওই সময় থেকেই কিন্তু আম্মু তো, আমরা তো এক ঘরে মানে
আম্মু আর আব্বু একসাথেই তো, আব্বু কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে, নিশ্চয়ই হাজব্যান্ড ওয়াইফ কনসাল্ট করার একটা ব্যাপার থাকে, আলাপ আলোচনার ব্যাপার থাকে, আমরা সবাই মিলে করছি। সো এই পুরো বিষয়টার সঙ্গে আম্মু অলওয়েজ জড়িত ছিল। এবং আমার কস্টিউম কি থাকবে, আমার মেকআপ, আগে কিন্তু আমি মেকআপ করতে পারতাম না, আমি এখন টুকটাক চেষ্টা করি, বাট একটা লম্বা টাইম, বিশেষ করে কোভিড পর্যন্ত কিন্তু আম্মুই আমাকে মেকআপ করাই দিত। মানে আমি জাস্ট ধরেন পড়তেছি ওসি বের হতে হবে, তোমার শোয়ের টাইম এটা অমুক টাইম থেকে রেডি হবা, আচ্ছা ঠিক আছে আম্মু, আমি পড়তেছি, আচ্ছা এখন পড়া শেষ, বই বন্ধ, আমি চেয়ারে বসলাম, এভাবে জাস্ট আমি হেলান দিয়ে আসছি, দেখা গেছে যে আমি একটা ন্যাপ নিয়ে নিছি, এর মধ্যে উঠে দেখলাম আমার মেকআপ ডান। মানে এরকম হাজার হাজার দিনের গল্প এটা। তো এখন আমার কাজের ম্যানেজমেন্ট, যেই কাজগুলো আব্বু করতেন, ওই বিষয়গুলো পুরোপুরি আম্মু দেখছে, এবং সে একদম অ্যাক্টিভ লেডি, এত সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করেন। এবং সব মিলিয়ে আসলে বাবার পরে মায়ের সাপোর্টটা না থাকলে আমি হয়তো আসলে একদম শূন্য হয়ে যেতাম। মানে সব কিছু মিলে আমি বারবার এটাই বলি যে আমি অনেক 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 ব্লেসড একটা মানুষ। এখন তুমি তোমার গানের পাশাপাশি যেহেতু তুমি ডাক্তার, ওই চেম্বারে কি বসা হয় কিনা, বা তোমার ওইটা নিয়ে তোমার প্ল্যানটা কি? চেম্বারে আমার বসা হয় না, কারণ আমি কিন্তু পাশ করেছি 2022-এ, আর আমার এখন যেই অনগোয়িং কোর্সটা চলছে, পাবলিক হেলথে মাস্টার্স করছি হসপিটাল ম্যানেজমেন্টে, তো সেটা আমি শুরু করছি 23-এ করেছি। তো আমি মানে পাশ করার পরেই যেই প্রথম পরীক্ষাটা হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে MPH-এর, আমি ওটাতে পরীক্ষা দিলাম এবং চান্স পেলাম। তো ওটা একদম পাশ করার পরেই জয়েন করা। সো ওটা আমার এবছর ইনশাল্লাহ শেষ হবে। তো এবছর শেষ হলে আমার পাবলিক হেলথে এবং হসপিটাল ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করার খুবই ইচ্ছে। আমার এর পরবর্তীতে ক্লিনিক্যালি আমি কিছু একটা করতে চাই, সো সেটা চেষ্টা থাকবে। বাট এই জায়গাটাতে আমার খুব ইচ্ছে যে আমি যেন নিজেকে লিডারশিপের জায়গায় একটা ভালো জায়গায় নিতে পারি। না, তুমি দারুণ মেধাবী, এবং তোমার যে ভয়েস, মানে পাওয়ার একটা, মানে ভয়েসটা, আজকে যদিও খুব ভাঙা ভাঙা গলায় কথা বললাম। আমি তোমার একটু অন্যদিকে জানতে চাই যে এই যে ফোক গানের জন্য তোমার কণ্ঠটা অন্যরকম কণ্ঠ, মানুষ তোমার কণ্ঠে ফোক গানগুলো জানতে চায়, এবং তুমি পুরোনো গানগুলোকে নতুনভাবে সামনে নিয়ে আসছো। হ্যাঁ, সামনে এরকম আর কোনো প্ল্যান আছে কিনা? আমি খুব রিসেন্টলি একটা প্রজেক্ট করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন, এবং সেটা বেশ ভালো একটা সাড়া আমি পেয়েছি। লাইভ গান সিজন 1। সো লাইভ গান নামটা দেওয়ার কারণ হচ্ছে আমরা আমার যারা মিউজিশিয়ান ছিলেন তাদেরকে সহ আমরা লাইভ কাজটা করার চেষ্টা করেছি। তো মানে ওরা লাইভ প্লে করেছে, আমি লাইভ গাচ্ছি, এবং সেটা লাইভ অডিও প্যানেলে রেকর্ড হয়েছে, এবং উপস্থিত ওই লাইভ গাওয়া অবস্থাতেই আমরা ভিডিও শ্যুট করেছি। সো এই কারণে আমি নামটা দিয়েছি লাইভ গান। এবং সিজন 1 বলার অর্থ হচ্ছে যে আমি ওখানে 4টা গান করেছি। তো সিজন 1 বলেছি এই কারণে, কারণ আমার ইচ্ছে আছে, যেহেতু আমি একজন ফোক লাভার, এবং লাইভ গান নাম দিয়েছি শুধু যে ফোক করবো তা না, বাট আমি যেহেতু ফোক লাভার, আমার এই জায়গাটাতে আরও কাজ করার ইচ্ছে। সো 4টা গান করেছি, সামনে আবার সময় সুযোগ বুঝে এরকম আরেকটা সিজন করার আমার ইচ্ছে আছে। তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো না গানের জন্য, সামনে এরকম কোনো সিনেমার গান রয়েছে কিনা? একটা কাজ করছি, একটা কাজ খুব রিসেন্টলি করলাম, এবং আশা করছি যে এই গানটা খুব ভালো লাগবে। বেশি বিস্তারিত এখনই বলছি না, কারণ কাজটার আসলে প্রসার এখনও শুরু হয়নি। কাজ আসলে কি, আমি বিগত একটা লম্বা সময় ধরে আমার চেষ্টা এবং ইচ্ছা হচ্ছে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটার দিকে একটু বেশি মনোযোগ দেওয়া। তো অনেক অনেক গান করে ফেলতে হবে এটা আমি চাই না, কিন্তু যে কয়টা করব, যতটুকু করব, সেখানে আমার উপস্থিতিটা যেন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় এবং মানুষের ভালো লাগে এবং মনে থাকে, সেই জায়গাটা আর কি ধরে রাখার চেষ্টা করে যেতে চাই। আমি জানতে চাই তোমার বাবা তোমাকে নিয়ে শৈশবে তোমার হাঁটি পাপা করে তোমাকে পথ চিনিয়েছে, মা এখন কাজ করছে, এই মাঝখানে একটা কন্যা শিশু বলো, একটা মহিলা বলো, একটা মানে মেয়ে বলো, বা সবাই বলো, সবার জন্য এই জায়গাটা পরিস্থিতি হয়ে যাচ্ছে একটু ভয়ঙ্কর। কারণ সবার লোলুপ চোখ, সবাই যে ধর্ষণ হচ্ছে, শিশুকন্যা হত্যা হচ্ছে,
ভয় লাগে না বা একটু হয় না যে ধিক্কার হয় না যে কেন মেয়েদের লাইফটা এরকমভাবে মানে চলছে? প্রথমত আসলে আমি তো আসলে ওরকম কোনো বিজ্ঞ ব্যক্তি না যে এই বিষয়গুলোকে খুব গুছিয়ে বুঝে বলতে পারবো, কারণ এই বিষয়গুলো খুব সেনসিটিভ এবং গুছিয়ে বুঝিয়ে বলতে হলে সেই যোগ্যতাটা থাকতে হয়। বাট একজন মানুষ হিসেবে যদি আমি বলি খুব ছোট করে, আসলে স্বপ্ন দেখি এবং বিশ্বাস করি এবং চাই যেন আমরা খুব সুন্দর একটা সুষ্ঠু একটা সমাজ পাই, যেখানে আমাদের সবার সামাজিক মূল্যবোধটা খুব ভালোভাবে থাকবে। এখন আসলে এই বিষয়টা কিন্তু আমি যেহেতু হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছি, সো আমি যদি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ম্যানেজমেন্টটা কিন্তু ভাইয়া শুধু উপরের পজিশন থেকে হয় না। একটা জায়গাকে, একটা কাজকে, একটা প্রতিষ্ঠানকে, একটা দেশকে বা যে কোনো কিছু, প্রত্যেকটা মানে জায়গাকে অর্গানাইজ করতে, সুন্দর করতে, সব কিছু সঠিকভাবে করতে সবার পার্টিসিপেশনটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি সুন্দর দেশ চাই, সব কিছু ভালো চাই, আশপাশটা সুন্দর হোক, সমাজটা সুন্দর হোক, সেফ হোক, সব দিকে আসলে এই জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনি, আমি, আমরা সবাই সুন্দরভাবে ভাবতে হবে, কারণ প্রত্যেকে যার যার জায়গা থেকে সুন্দরভাবে ভাবলে, নিজেকে পরিবর্তন করলে, নিজে সব কিছু সুন্দরভাবে করলে, তখন দেখবেন যে সম্মিলিতভাবে আমরা একটা পরিবর্তিত সমাজ দেখতে পাচ্ছি। সো চেষ্টাটা আসলে শুধু যে আমাদের মাথা থেকে হবে তা না, চেষ্টাটা আসলে আমাদের সবাইকে করতে হবে। আমাদের সবার সামাজিক মূল্যবোধ যখন ভালো থাকবে, আমরা যখন ভালো ভাবতে পারবো, আমরা যখন নিজেকে সুন্দর রাখতে পারবো এবং নিজেদের প্রত্যেকটা কাজ সুন্দর করে করব, আমাদের প্রফেশনাল জায়গায় এবং ব্যক্তিগত জায়গায়, তখন গিয়ে দেখবেন যে সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর দেশ আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ তোমার। এটা আমার মেন্টালিটি। না, তোমার খুব সুন্দর কথা এবং গঠনমূলক কথা এবং খুব ভালো লাগলো। আমরা শেষের দিকে, আমি জানি তোমার সাথে আমার অনেক আড্ডা হওয়া দরকার, কারণ অনেক আড্ডা আরও হবে সামনে আড্ডা। তোমার কণ্ঠে মায়া রয়েছে, জাদু রয়েছে, তোমার কিন্তু আজকে নেই, অনেক জাদু রয়েছে আজকে যেই অবস্থা, মানে একটু জাস্ট আমি মায়াটা একটু আমি জানতাম আপনি গান গাইতে বলবেন, কিন্তু আমার মনে হয় দর্শক শ্রোতারাও শুনে আসলে বুঝতে পারছে। দেখেন, শুনেই বোঝা যাচ্ছে যে গলার আসলে কি অবস্থা, একদম ভাঙা ভাঙা শোনা যাবে। আছি বলে বোঝো না রে, কত করি মায়া রে। থ্যাংক ইউ। হয়ে গেল। আচ্ছা, আর বলবো না, কারণ আরেকদিন শুনবো। হ্যাঁ, আরেকদিন শুনবো এবং তোমার অনেক মূল্যবান সময়টা নিলাম। না, আমি গল্প করলাম, আমার খুব ভালো লাগলো। ঈদটা সুন্দর কাটুক, আরো শান্তিময় হোক, আপনারও, পৃথিবীটাও খুব সুন্দর হোক, শান্তিময় হোক। একদম পৃথিবীতে এই ধর্ষণ, এই মানে যুদ্ধ, মানে যত রকমের সব অশান্তি দূর হয়ে যাক, আমরা সবাই শান্তিতে থাকি, আমরা সবাই শুধু হাসি। এবং আমি চাই যে সবার হাসিটা এমন একটা হাসি হোক যেখানে কোনো নকলের ছোঁয়া নেই, সবাই আনন্দে থাকি, সবাই বাঁচি না, কি হবে এত ভেবে, একটাই জীবন, হাসতে হাসতে বাঁচি, সুন্দর ভাবি, সুন্দর থাকি। এবং ঐশীর কথা বললেই যে ঐশীর মতো যদি আমরা চিন্তা করি, আনন্দ অবশ্যই আসবে। এবং আসলেই দর্শকরা যারা আমাদের আড্ডাটা শুনেছেন বা শুনবেন বা সামনে আরও শুনবেন অন্যান্য অতিথিদের নিয়ে, তাদের জীবনটা আরও সুন্দর হবে, আনন্দময় হবে। আপনার আনন্দ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। কথা হাফেজ।